আসসালামু আলাইকুম। আমি সারা। তো সামনে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস নেবার জন্য। সেজন্য মাস্টার বুক সলভ সিরিজের পাশাপাশি আমি ভাবলাম যে রাজশাহী ইউনিভার্সিটি এবং কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, যেন তোমরা ধারণা পাও যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, বইয়ের কোন জায়গা থেকে প্রশ্নগুলো বারবার আসতেছে, একটা টপিক থেকেই ঘুরিয়ে পেঁচিয়ে অনেকগুলো প্রশ্ন আসতেছে। তো এই জিনিসগুলোর ধারা মানে অ্যানালাইসিস করানোর জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সলভ ক্লাসটা নিচ্ছি। তাহলে চলো শুরু করি। তোমরা প্রত্যেকেই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক্সামে তিনটা ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে জীববিদ্যা প্লাস গণিত, আরেকটা হচ্ছে শুধু গণিত, আরেকটা হচ্ছে শুধু বায়োলজি। তো তোমরা যে যেটা দাগাতে চাও সেভাবে দাগাবা। যদি তুমি দুইটাই দাগাতে চাও তাহলে এই ক্যাটাগরিতে তুমি পরীক্ষা দিবা। আরেকটা আছে শুধু জীববিদ্যা, যদি তুমি শুধু জীববিজ্ঞান পারো, গণিত না পারো, তাহলে তুমি জীববিদ্যায় পরীক্ষা দিবা। আর যদি তুমি ম্যাথ পারো তাহলে শুধু ম্যাথে পরীক্ষা দিবা। যে কোনো একটা তোমাকে কিন্তু চুজ করতে হবে। তাহলে চলো আমরা জীববিদ্যা এবং গণিত অংশের জীববিজ্ঞান থেকে যে এমসিকিউ গুলো এসেছে সেগুলো সলভ করি। তাহলে শুরুতেই দেওয়া আছে গোল আলুর ক্রোমোজোম সংখ্যা কত। গোল আলুর ক্রোমোজোম সংখ্যা 48। মানে ক্রোমোজোম সংখ্যা তুমি মনে রাখবা কিভাবে, সেজন্য আমি কিছু নিউমোনিক দিয়ে দিই, সেগুলো দিয়ে পুরো ছকের ক্রোমোজোম সংখ্যা তুমি মনে রাখতে পারবা। দেখো হাসান স্যারের বইতে একটা ছক আছে যেখানে বিভিন্ন জিনিসের ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে। তো আমি কিছু নিউমোনিক বলি যেগুলো দিয়ে সহজে মনে রাখতে পারবা। তো আমরা সবাই জানি যে ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24, এটার কোনো নেমোনিক লাগে না। একদম ভালোভাবে মনে রাখবা যে ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। ধানের ক্রোমোজোম সংখ্যা কি 24। অথবা এইভাবে মনে রাখতে পারো যে 2024 সালে কি হইলো, জুলাই মুভমেন্ট হইলো, ছাত্রদের আন্দোলন হইলো, ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হইলো। তখন একটা দল ছিল যে দলের অনেক বন্দী ছাড়া পেয়ে যায়। যেদিন শেখ হাসিনা পালাই গেল তার কিছুদিনের মধ্যে বা সেদিনই একটা দল ছিল, সেই দলের প্রত্যেকটা নেতাকর্মী যারা বন্দী ছিল তারা ছাড়া পেয়ে যায়। তাহলে সেই দলটার প্রতীক কি, ধানের শীষ। তো এভাবে মনে রাখতে পারো যে ধান হচ্ছে 24। আর গম হচ্ছে ধানের উল্টা। গম হচ্ছে ধানের উল্টা। গম কি ধানের উল্টা, তাহলে 24 এটা উল্টাইলে হয়ে যায় 42। 24 উল্টাইলে হয়ে যাচ্ছে 42। আর ভুট্টা হচ্ছে 20। ভুট্টা কি 20। এরপরে আছে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ 16। এটা মনে রাখতে পারো যে 16 বছর বয়সে মেয়েদের মাথার চুল ধীরে ধীরে পড়তে থাকে, চুল আস্তে আস্তে হালকা হয়ে যায়। তখন মাথার চুল বাড়ানোর জন্য আমরা কি দিই, পেঁয়াজ দিই। মাথার চুল ভালো করার জন্য কি দিই, পেঁয়াজ দিই। তাহলে 16 বছর বয়সের পর থেকে মেয়েদের চুল পাতলা হতে থাকে, তখন তারা কি দেয়, পেঁয়াজ দেয়। তো ওভাবে মনে রাখতে পারো পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16। এরপর আছে গোল আলু। এরপর আছে গোল আলু। গোল আলু হচ্ছে 48। আর আলুর অর্ধেক হচ্ছে টমেটো। আলুর অর্ধেক কি, টমেটো। তাহলে 48-এর অর্ধেক কি, 24। আলুর অর্ধেক টমেটো। আমরা আলু বেশি খাই না, টমেটো একটু অল্প খাই, আলুর অর্ধেক টমেটো খাই। সেজন্য আলু 48, টমেটো 24। 48-এর অর্ধেক 24। এরপরে দেখো পেঁপে, বাঁধাকপি, মূলা, এই তিনটারই হচ্ছে 18, 18, 18। এটা আমরা মনে রাখতে পারি এইভাবে যে 18 বছর বয়সে প্রেমে বাধা পায়। মানে এটা একটা নিউমোনিক। 18 বছর বয়সে প্রেমে বাধা পায়। তাহলে পেতে কি, পেতে হচ্ছে পেঁপে, মতে মূলা, বাধাতে বাঁধাকপি, বাধাতে কি, বাধা কপি। তাহলে এই তিনটার কত, এই তিনটার হচ্ছে 18, এই তিনটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 18। 18 বছর বয়সে প্রেমে বাধা পায়, এটা দিয়ে আমরা মনে রাখবো পেঁপে, মূলা, বাঁধাকপি, এই তিনটার হচ্ছে 18। এরপরে আমরা দেখি চীনা বাদাম, এটারও 40। তারপর ইঁদুর, এরও ক্রোমোজোম সংখ্যা 40। আমরা এটা এভাবে মনে রাখতে পারি যে ইঁদুর 40 টাকার চীনা বাদাম খায়। ইঁদুর কি করছে, 40 টাকার চীনা বাদাম খেয়ে ফেলছে। এখন টাকাটা কি 40 টাকা না 50 টাকা, কিভাবে মনে রাখবা দেখো।
ইঁদুর, এখানে অক্ষর কয়টা? তিনটা। ইঁদুরের অক্ষর কয়টা? তিনটা। চীনা বাদাম, এটার অক্ষর কয়টা? পাঁচটা। তাহলে 3 আর 8 যোগ, 3 আর 5 যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। 3 আর 5 যোগ করলে হচ্ছে 8। তাহলে 8-এর অর্ধেক কত? যেহেতু ইঁদুর পুরাটা বাদাম মনে করো খায়নি, অর্ধেক খেয়েছে, তাহলে 8-এর অর্ধেক হচ্ছে 4। তাহলে ইঁদুর 40 টাকার চীনা বাদাম খায়। চীনা বাদামের ক্রোমোজোম সংখ্যা 40, ইঁদুরের ক্রোমোজোম সংখ্যাও 40। এটা ক্লিয়ার? আরেকটা দেখো, কলা। কলার ক্রোমোজোম সংখ্যা 44, খরগোশের ক্রোমোজোম সংখ্যা 44। এটা মনে রাখবা, ইঁদুর 40 টাকার চীনা বাদাম খায়, আর খরগোশ 44 টাকার কলা খায়। ইঁদুর 40 টাকার চীনা বাদাম খায়, খরগোশ 44 টাকার কলা খায়। এরপরে আছে মানুষ। মানুষ হচ্ছে 46, এটা আমরা সবাই জানি, একদম ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, 8 না 6 থেকে। তা মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। গরু, ছাগল, এই দুইটারই হচ্ছে 60-60। কিভাবে মনে রাখতে পারো? ঈদ উল ফিতরের বলতে গেলে 2 মাস পর কোরবানির ঈদ হয়। তাহলে ঈদ উল ফিতরের 2 মাস পর, মানে 2 মাস মানে 60 দিন। কোরবানির ঈদে আমরা কি করি? গরু ছাগল কোরবানি দিই। তাহলে গরু ছাগল এই দুইটার হচ্ছে 60-60। এই নেমোনিক গুলো কিন্তু প্রায় আমার বানানো। সো এগুলো আলাদা ক্লাস দিতে পারতাম, আমি ভাবলাম যে রাজশাহী কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা যখন দিব, আমি জানি এই ছকটা অনেকেরই মনে থাকে না, সো ভাবলাম এইভাবে ক্রোমোজোম সংখ্যা সবগুলো পরে দিই একবার। যেহেতু আসছে, কোনটা আসছে? আসছে হচ্ছে গোল আলু। যেহেতু গোল আলুরটা আসছে, গোল আলু 48, আলুর অর্ধেক টমেটো, টমেটো হচ্ছে 44-এর অর্ধেক 24। তো ভাবলাম সবগুলো পরে দিই, যেন এই ছক থেকে যদি নেক্সট অন্য বছর বা এই বছর কোনো এমসিকিউ আসে যেন তোমরা পারো। তাহলে গরু ছাগল এগুলা হচ্ছে 60-60। কেন? কারণ কোরবানির ঈদ হয় রোজার ঈদের 2 মাস পর বা 60 দিন পর, তো এভাবে মনে রাখবো 60-60। কবুতর, কবুতর হচ্ছে 80। তোমরা জানো কি না, কবুতর কিন্তু 80 টাকায় বিক্রি হয় বাজারে। কবুতর বাচ্চা, মানে কবুতরও না, কবুতরের বাচ্চা, কবুতরের বাচ্চা হচ্ছে 80 টাকা করে বিক্রি হয়। এখন আমি জানি না দাম বাড়ছে কিনা, কিন্তু এরকমই ছিল, কবুতরের বাচ্চা হচ্ছে 80 টাকা করে। তো এভাবে মনে রাখবো যে কবুতর 80। খরগোশ গেল। এরপরে এরপরে হচ্ছে মানুষের উল্টা মনে রাখতে পারো, গিনিপিগ। মানুষের উল্টা কি? গিনিপিগ। 46, এর হচ্ছে 64। মানুষের উল্টা কি? গিনিপিগ। মানুষের উল্টা কি? গিনিপিগ। এটা দিয়ে মনে রাখতে পারো মানুষের উল্টা 64। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে রেশম পোকা। মানুষ কি রেশমি চুড়ি পরে না? মানুষ রেশমি চুড়ি পরে, মানুষ রেশমি চুড়ি পরে। মানুষের হচ্ছে 40, এই রেশম পোকারও 46। রেশম পোকা থেকে রেশমি চুড়ি হয়, রেশমি চুড়ি মানুষ পরে, সেজন্য মানুষেরও 46, রেশম পোকারও 46। এছাড়া এটা মনে রাখতে পারো যে গৃহ মাছি। গৃহ মানে কি? গৃহ, গৃহ মানে বাড়ি, গৃহ মানে বাড়ি। বাড়ি 12, বাড়ি 12। গৃহমাছি বাড়ি, বাড়ির 12। এরপরে, এরপরে আর কোনটা? এরপরে হচ্ছে গোল কৃমিটা মনে রাখবা। গোল কৃমি, গোলকৃমি কোন পর্বে? আমাদের বায়োলজির, বায়োলজি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় আছে। তোমরা, এটা আমি কোশ্চেন রাখলাম, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা যে গোলকৃমি কোন পর্বের প্রাণী। ঠিক আছে, এটা কমেন্ট বক্সে জানাবা। তো গোলকৃমি এর ক্রোমোজোম সব থেকে কম, মাত্র 2। গোলকৃমির ক্রোমোজোম মাত্র 2। এই পুরাটা ছকের মধ্যে সব থেকে কম হচ্ছে গোলকৃমি, এর ক্রোমোজোম হচ্ছে মাত্র 2। আর সব থেকে বেশি হচ্ছে কবুতর, যার ক্রোমোজোম হচ্ছে 80। ঠিক আছে, বাকিগুলো আর পড়তে হবে না, হাইড্রাটা পড়ে রেখো। হাইড্রার ক্রোমোজোম কত? 32। হাইড্রার ক্রোমোজোম 32। তো এইভাবে সবাই মনে রেখো, আশা করি এটা ক্লিয়ার। নেমোনিকটা সবাই লিখে নিবা। আশা করি এই ছক থেকে যদি নেক্সট অথবা এই বছর কোনো এমসিকিউ আসে, যদি রাজশাহীতে না আসে, কৃষিতে আসে, কৃষিতে না আসলে যদি মেডিকেলে আসে, আশা করি সবাই পারবে। এরপরে হচ্ছে কম আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন হিসেবে বেশিরভাগ ক্রোমোজোমে থাকে। তাহলে এখানে কম আণবিক গুরুত্ব সম্পন্ন একটা কথা দিছে, তোমার যদি এটা কঠিন মনে হয় তাহলে তুমি এই কথাটাকে কেটে দাও। এই কথাটাকে কি? কেটে দাও। তারপর কোন প্রোটিন বেশিরভাগ ক্রোমোজোমে থাকে, এই বেশিরভাগ কথাও কেটে দাও। তুমি খালি মনে রাখো যে ক্রোমোজোমে কোন প্রোটিন থাকে। দেখো, এই যে আমরা এই ছকটা পড়লাম, এই ছকটার ঠিক পরের পেজ, এই ছকটার ঠিক পরের পেজে, বেশি দূর কিন্তু না, পরের পেজেই
এই যে ক্রোমোজোমের ভৌত গঠন দেওয়া, এই ক্রোমোজোমের ভৌত গঠনে এই লাইনটা আছে, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে বলা হয় নিউক্লিওজোম। তাহলে ক্রোমোজোমে কোন প্রোটিন থাকে? হিস্টোন প্রোটিন। ক্রোমোজোমে কোন প্রোটিন থাকে? হিস্টোন প্রোটিন। তাহলে দেখো এখানে অপশনে কি কি আছে: হিস্টোন প্রোটিন, প্রোটামিন, হিস্টিডিন, লাইমিন। তাহলে আমাদের ওই লাইনটা কি ছিল? হিস্টোন প্রোটিন ছিল। তাহলে ক্রোমোজোমে কোন প্রোটিন থাকে? হিস্টোন প্রোটিন থাকে। আর বাকিগুলা যা আছে সেগুলা কঠিন মনে হলে কেটে দিবা, প্রশ্নটা সহজ করে নিবা। বেশি পেঁচাবা না, বেশি পেঁচালে কনফিউশন তৈরি হবে। একটা প্রশ্ন তুমি যত পেঁচাবা তত কনফিউশন তৈরি হবে। প্রশ্ন কিন্তু বইয়ের লাইন থেকেই হুবহু তুলে দিচ্ছে। তো বইয়ের লাইনগুলো ভালোভাবে আত্মস্থ করবা। আমি মনে করি বায়োলজির ক্ষেত্রে আমি মনে করি বায়োলজির ক্ষেত্রে বেসিক ক্লিয়ারের চেয়ে দাগানো লাইন পড়া বেশি গুরুত্বপূর্ণ, কারণ বায়োলজি বেসিক থেকে ঘুরায় পেঁচায় কোনো প্রশ্ন দেয় না। হ্যাঁ, জাবি ডি ইউনিটে দেয়, জাবির ডি ইউনিটে দেয়, কিন্তু মেডিকেল বলো, ডেন্টাল বলো, বা রাজশাহী ঢাবি যেটাই বলো, বায়োলজি হুবহু বইয়ের দাগানো লাইন বা রিডিং থেকে হুবহু তুলে দেয়। যেহেতু বেশি পেঁচায় না, তাই আমি বলি বায়োলজির ক্ষেত্রে বারবার রিডিং দেওয়া উচিত, বারবার দাগানো লাইন, বা বলতে গেলে প্রত্যেকটা লাইনই পড়া দরকার বেসিক ক্লিয়ারের থেকে। এরপর আমরা দেখি কোষ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন এক প্রকার জটিল পলিস্যাকারাইড। এটা আছে হচ্ছে ছত্রাক অধ্যায়। ছত্রাক অধ্যায়, ছত্রাক অধ্যায় আছে। দেখো আমি বের করে দেখাচ্ছি। দেখো বের করে দেখাই। এই যে শৈবাল ছত্রাক অধ্যায়, হ্যাঁ শৈবাল ছত্রাক অধ্যায়, ছত্রাকের কোষীয় গঠন। এখানে যে কোষ প্রাচীর এখানে আছে যে ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? কাইটিন জাতীয় পদার্থ, এবং কাইটিন হলো এক প্রকারের জটিল পলিস্যাকারাইড। কাইটিন হলো এক প্রকার জটিল পলিস্যাকারাইড। যেহেতু বইয়ের রিডিং থেকে হুবহু তুলে দিচ্ছে, এর জন্য আমি বললাম বেসিকের থেকে বেশি বোঝার থেকে, বা বেসিক থেকে বইয়ের রিডিং আত্মস্থ করা, মুখস্থ করা বায়োলজির ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর জটিল পলিস্যাকারাইড, আশা করি এটা ক্লিয়ার। এরপরে আছে ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না কোন অঙ্গাণু? ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় তিনটা অঙ্গাণু, তিনটা অঙ্গাণু অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজোম, মাইটোকন্ড্রিয়া। ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজোম, মাইটোকন্ড্রিয়া, এটা আমি বই থেকে দেখাচ্ছি। এই অধ্যায় থেকে অনেকগুলো আসছে, শারীর তত্ত্ব, উদ্ভিদ শারীর তত্ত্ব থেকে প্রায় ম্যাক্সিমাম এমসিকিউ আসছে। এই যে এখানে দেখো, এই যে আলোক শোষণ বা ফটো রেসপিরেশন, আলোক শোষণ বা ফটো রেসপিরেশন, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম, মাইটোকন্ড্রিয়া, এই তিনটি অঙ্গাণু অংশগ্রহণ করে। এটা কিন্তু আমাদের মেডিকেলে কোচিং করার সময় বলে দেওয়া, অথবা কেউ যদি না জানো, কোনো জায়গায় যদি তিনটা জিনিস থাকে সেটা দিয়ে কোনটি নয়, কোনটি নয়, এই ধরনের এমসিকিউ বানানো অনেক ইজি, কারণ তিনটা অপশনে এই তিনটা দিয়ে দিল, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম, মাইটোকন্ড্রিয়া, আরেকটা অপশন, আরেকটা অপশনে মনে করে দিল গ্লাইঅক্সিজম। তাহলে কোনটা হবে না? তো তিনটা জিনিস যেখানেই পাবা সেটা একদম বোল্ড করে দাগায় রাখবা। এটা আমরা মনে রাখতে পারি একটা নিউমোনিক দিয়ে, যে মা পালকিতে করে, পালকিতে করে ফটো তোলার প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, ফটো তোলার প্রিপারেশন নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। তাহলে অনেকেই হয়তো বলতে পারো যে ছন্দ দিয়ে মনে থাকে না। আমার মনে হয় যে ছন্দ দিয়ে কোনো জিনিস খুব সহজে মনে রাখা যায়। তুমি যদি মুখস্থ করো ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম, মাইটোকন্ড্রিয়া, মুখস্থ করলা, ঠিক আছে। এরপরে অপশনে দিয়ে দিল গ্লাইঅক্সিজম, তখন তুমি প্যাচ খাবাই যে কি পড়ছিলাম, গ্লাইঅক্সিজম পড়ছিলাম নাকি পারঅক্সিজম পড়ছিলাম। এই দুইটা তোমার মনে আছে, যে কোনো একটা ভুলে গেছো, তারপরে এটার সাথে অপশনে থেকে গ্লাইঅক্সিজম, এই দুইটার মধ্যে কনফিউশন, 50-50 করে একটা দাগাই দিবা, ভুল হবে। ঠিক আছে। তো আমি রেফার করি ছন্দ দিয়ে মনে রাখা, আমার কেন জানি ছন্দ দিয়ে মনে রাখাটা ইজি লাগে। দেখো, মা, মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাতে কি? মাইটোকন্ড্রিয়া। পালকি,
পালকিতে হচ্ছে পারঅক্সিজম। এই যে পালকি, তুমি যখন মনে রাখবা যে মা পালকিতে করে, করেতে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, করেতে কি ক্লোরোপ্লাস্ট, মাতে মাইটোকন্ড্রিয়া, পালকিতে পারঅক্সিজম, করেতে ক্লোরোপ্লাস্ট। তখন যদি অপশনে গ্লাইঅক্সিজম দেয়, তখন কি তুমি গ্লাইঅক্সিজম দাগাবা? দাগাবা না, কারণ তুমি কি পড়ছো, মা পালকিতে করে। তারপরে যে ফটো প্রিপারেশন, মনে রাখো ফটো প্রিপারেশন, ফটো রেসপিরেশন, ফটো প্রিপারেশন, ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশন। আশা করি এটার কখনো ভুল হবে না। এছাড়া দেখো এখানে একটা ছক আছে, এই ছকটা অনেক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফটো রেসপিরেশন, অর্থাৎ আলোক শোষণ। ফটো রেসপিরেশন মানে কি? আলোক শোষণ। আর একটা হচ্ছে শুধু শোষণ। তাহলে কি কি আছে? ফটো রেসপিরেশন এর নামই যেহেতু আলোক শোষণ, তাহলে এটা কি আলোক নির্ভর। আর শোষণ এটা আলোক নির্ভর না, মানে নিরপেক্ষ। ফটো রেসপিরেশন বা আলোক শোষণ, ওই যে তিনটা দরকার হয়, মা পালকিতে করে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, পারঅক্সিজম, ক্লোরোপ্লাস্ট। আর শোষণ এটা শুধু মাইটোকন্ড্রিয়ার সাথে জড়িত। এটা কিন্তু এসএসসি পড়া, ক্লাস 10-এ পড়া যে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজই কি, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজই হচ্ছে শোষণ। কারণ শোষণের 4টি ধাপে 3টা ধাপই কই ঘটে, মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। তাহলে শোষণ কার সাথে গঠিত, কার সাথে জড়িত? মাইটোকন্ড্রিয়ার সাথে। এরপর একটা জিনিস, শোষণে হচ্ছে এডিপি, এটিপি এবং এনএডিপিএইচ এগুলা উৎপন্ন হয়, অর্থাৎ জৈব মুদ্রা, শক্তি উৎপন্ন হয়। কিন্তু ফটো রেসপিরেশনে এসব উৎপন্ন হয় না। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে এটিপি এবং এনএডিপিএইচ কোথায় উৎপন্ন হয়, শোষণে নাকি ফটো রেসপিরেশন? আর একটা অপশনে দিয়ে দিবে আলোক শোষণ, নিচে দিবে কোনোটি নয়। ঠিক আছে, তখন পারবে না, উত্তর হবে শোষণ। ক্যালভিন চক্রের উপর নির্ভরশীল। ফটো রেসপিরেশন ক্যালভিন চক্রের উপর নির্ভরশীল, কিন্তু শোষণ ক্যালভিন চক্রের সাথে কোনো সম্পর্ক নেই। যেহেতু ক্যালভিন চক্রের উপর নির্ভরশীল, তাহলে ফটো রেসপিরেশন ঘটে শুধু সি3 উদ্ভিদে, শুধু সি3 উদ্ভিদে। আর এর ক্যালভিন চক্রের সাথে সম্পর্ক নেই, এর সকল সজীব কোষে ঘটতে পারে বা ঘটে। আশা করি ক্লিয়ার, কারোর কোনো সমস্যা নেই। এর পরের প্রশ্নে আমরা যাই। শিখা কোষ কোন প্রাণীর বৈশিষ্ট্য? আমরা সবাই জানি, এটা কি বই থেকে দেখাতে হবে? আমার মনে হয় এটা আমরা সবাই জানি। শিখা কোষ হচ্ছে প্লাটি হেলমিনথেস, প্লাটিহেলমিনথেস পর্বের। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী কোনটা? ফিতাকৃমি বা চ্যাপ্টা কৃমি। যে চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি দুইটাই কি চ্যাপ্টা। তাহলে শিখাকোষ কোন প্রাণীর বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথেস অর্থাৎ ফিতাকৃমি। কেউ যদি না জেনে থাকো, কেউ যদি এমন হয় যে জানো না, তাহলে আমি তাকে দেখাই দেবো, সমস্যা নেই। এভাবে যদি বলে যায় যে সবাই তো জানো, তখন আবার যারা জানে না তারা আবার বলে হ্যাঁ সবাই জানে, আমি তো জানি না, আমার কি হবে। এই দেখো, এই যে শিখা কোষ, এই যে শিখা কোষ, শিখা কোষ কোথায় আছে? প্লাটিহেলমিনথেস। এটা কি জীববিজ্ঞান 2য় পত্রের প্রথম অধ্যায়, ঠিক আছে? প্লাটিহেলমিনথেস পর্বের চ্যাপ্টা কৃমি। দেখছো, প্লাটিহেলমিনথেস পর্বের পাশেই কিন্তু লেখা আছে কি চ্যাপ্টা কৃমি। এখানে অপশনে কি দিছে? অপশন দিছে ফিতা কৃমি। এই যে চ্যাপ্টা কৃমি, এটাই হচ্ছে ফিতা কৃমি। এই দেখো এখানে আছে যেমন ফিতা কৃমি, ঠিক আছে? এই যে উদাহরণগুলো যদি তুমি পড়ো, যকৃৎ কৃমি, স্যালমন কৃমি, ফিতা কৃমি, তাহলে এই যে শিখা কোষ, শিখা কোষ আছে কোথায়? ফিতা কৃমিতে। ঠিক আছে, আমরা বোটানি থেকে এখন জুওলজিতে অর্থাৎ বায়োলজি সেকেন্ড পেপারে চলে আসছি। আশা করি সবাই ক্লিয়ার। এর পরেরটাতে যাই আমরা। এটা আমাদের কিন্তু এই পর্যন্ত শেষ। এখন আসো, উদ্ভিদে C4 গতিপথে এনএডি ম্যালিক এনজাইম কোন ফসলে কার্যকরী? এটা কিন্তু এই উদ্ভিদ শারীরতত্ত্ব। এই যে আমরা এই প্রশ্নটা যে পড়লাম, তার দেখবে কয়েক পেজ পরেই এটা আছে। দেখো এখানে তিনটা জিনিস আছে। এই যে C4, উদ্ভিদের গতিপথ। আমাদের প্রশ্ন কি আছে?
C4। তাহলে C4-এ দেখো C4, এখন এখানে তিনটা জিনিস আছে, দেখা যাচ্ছে ক্লিয়ার? দেখো NADP ম্যালিক এনজাইম, তাহলে NADP ম্যালিক এনজাইম যেগুলো আছে এগুলো আমরা মনে রাখবো ইভা ক্রাশ দিয়ে। কি দিয়ে? ইভা ক্রাশ। ইভা ক্রাশ। ইতে হচ্ছে ইক্ষু। ইতে কি? ইক্ষু। ভাতে হচ্ছে ভুট্টা। ভাতে কি? ভুট্টা। ক্রাতে হচ্ছে ক্র্যাব ঘাস। ক্রাতে কি? ক্র্যাব ঘাস। শতে হচ্ছে সরগাম। শতে কি? সরগাম। আমরা মনে রাখবো ইভা ক্রাশ দি। ইভা ক্রাশ। কেউ যদি বলো যে আপু আমার ছন্দ ভালো লাগে না, আমি ছন্দ পড়তে চাই না, আমার ছন্দ মনে থাকে না, তোমার যদি ছন্দ না মনে থাকে কোনো সমস্যা নেই, তুমি এই চারটা মুখস্থ করে নিও। যাদের চারটা মুখস্থ হয় না আমি তাদের জন্য ছন্দ দিছি। ঠিক আছে, ছন্দ দিয়ে বায়োলজিটা মুখস্থ করতে হয়, সেটাই ভালো। অন্যান্য সাবজেক্ট তুমি ম্যাথমেটিক্যালি বা গাণিতিক ভাবে বা যেভাবে পারো বেসিক ক্লিয়ার করতে পারো, কিন্তু বায়োলজিতে আমি বলবো বেসিক ক্লিয়ার না করে এই যে বইয়ের হুবহু লাইনটা যে তুলে দিল এখান থেকে সুন্দর মতো পড়ে ফেলতে। আর যদি মুখস্থ না হয় তাহলে ছন্দ ব্যবহার করতে, সেটা কি? ইভা ক্রাশ। তোমার এই চারটা যদি মুখস্থ করতে সমস্যা না হয়, আশা করি এই ছোট্ট ছন্দ মুখস্থ হবে। এই চারটা মুখস্থ আর মানে তোমার কাছে যেটা সহজ লাগে, তোমার চারটা মুখস্থ করতে সহজ লাগলে চারটা মুখস্থ করবা, আর না হলে ছন্দ মুখস্থ করবা। তাহলে ইভা ক্রাশ, ইক্ষু, ভাতে ভুট্টা, ক্রাশতে ক্র্যাব ঘাস, শতে সারগাম। তাহলে NADP ম্যালিক এনজাইম। এরপরে যেটা আছে NAD ম্যালিক এনজাইম। NAD ম্যালিক এনজাইম, একটা NAD আর একটা NADP। NAD মনে রাখবো মিচকা দিয়ে। কি দিয়ে? মিচকা। মিতে মিল্লা, কাতে কাউন, চি চতে চীনা। মিচ কা। মিতে মিল্লাত, কাতে কাউন, চতে চীনা। মিচ কা। আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে গিনি ঘাস। বাকি যেটা থাকবে তাহলে গিনি ঘাস। তাহলে দেখো আমরা মনে রাখছিলাম NAD, এটা কি দিয়েছিল? এটা ছিল মিচকা দিয়ে। এটা কি ছিল? মিচকা। তাহলে মিচকাতে কি আছে? মিচকাতে আছে কাউন। মিচকাতে কি আছে? কাউন। তাহলে এটার উত্তর হবে কাউন। ঠিক আছে। আর এই যে দেখো NADP যেগুলো ছিল ইকু, ভুট্টা, ক্র্যাব ঘাস, সরগাম, এগুলো আমরা মনে রাখছিলাম ইভা রাশদি। আশা করি ক্লিয়ার। আর এই কাউন, মিল্লাত, চীনা এগুলো হচ্ছে মিচকা। এরপরে দেখো জোনাকি প্রকার দেহে লুসিফেরিন রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে কোন ফসলে প্রতিস্থাপন করা হয়েছে? আমরা সবাই জানি তামাক। এটা আছে একদম শেষের চ্যাপ্টার। এখানে দেখো এই চ্যাপ্টারটা থেকে মানে এই পেজটা থেকে কিন্তু দুইটা এমসিকিউ আসছে। একটা হচ্ছে সুপার রাইস, সুপার রাইস থেকে আমি দেখছিলাম কিছু, আর একটা হচ্ছে এই দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি। তো আমি এই দুইটাই তোমাদের পড়াই দিব, যেহেতু সুপার রাইস থেকেও একবার আসছিল, তো আমি এটা এখনই পড়াই দিচ্ছি। আর দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি এটাও পড়াই দিচ্ছি। দেখো সুপার রাইস হচ্ছে গোল্ডেন রাইস। ছেলেদের মানে ছেলে মেয়েদের ভিটামিন এ, ভিটামিন এ এর অভাব পূরণ। প্রশ্ন এটা ছিল সুপার রাইস কিসের অভাব পূরণ করে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, জিঙ্ক। সাথে কি ছিল? জিঙ্ক। কিন্তু জিঙ্ক না, দেখো ভিটামিন এ এর সাথে আরেকটা, সেটা হচ্ছে আয়রন। সুপার রাইস যে দুইটার অভাব পূরণ করে সেটা হচ্ছে ভিটামিন এ এবং আয়রন। কিন্তু অপশনে ছিল ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে আর জিঙ্ক। জিঙ্ক কিন্তু হবে না, হবে কি? আয়রন। তাহলে সুপার রাইস বা গোল্ডেন রাইস ছেলে মেয়েদের ভিটামিন এ এর অভাব পূরণ করে। এটা উদ্ভাবন করছে কে? ইঙ্গো পট্রিকাস। ইঙ্গো পট্রিকাস। শাল দরকার নাই, শাল আসবে না। ইন্ডো পট্রিকাস। ইন্ডো পট্রিকাস সুপার রাইস উদ্ভাবন করেন। এই ধানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির চারটি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির, তাহলে বুঝতেছো অতিরিক্ত আয়রন তৈরি করে এমন তিনটা জিন এখানে দেওয়া আছে। তার মানে কি ভিটামিন এর সাথে আয়রনের অভাবও কি সুপার রাইস পূরণ করে? যদি অপশনে থাকে জিঙ্ক তাহলে কিন্তু সেটা হবে না, প্রতিস্থাপন করে। তো একটু কি জানার ছিল, বাকিটা তেমন একটা ইম্পর্টেন্ট মানে প্যারাটা তোমরা সবাই রিডিং দিয়ে নিবা, কিন্তু যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আমি সেই লাইন দুইটা দেখাই দিলাম। এরপরে হচ্ছে দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে। দ্যুতিময় মানে কি? উদ্ভিদটা হচ্ছে লাইট জ্বলবে, একটা গাছ বানাবে, সেই গাছটা লাইট জ্বলবে, ঠিক যেমন জোনাকি পোকাতে লাইট জ্বলে। তো জোনাকি পোকার যে লাইট জ্বলে
এই এনজাইমটার নাম কি জানো? লুসিফারেজ। এনজাইমটার নাম কি? লুসিফারেজ। তো লুসিফারেজ নামক এনজাইমের প্রভাবে লুসিফেরিন নামক পদার্থ খরিত হয়। এই এনজাইমের প্রভাবে যে পদার্থটা খরিত হয় সেটার নাম হচ্ছে লুসিফেরিন। আর এনজাইমের নামটা কি? লুসিফারেজ। এই লুসিফেরিন নামক পদার্থ খরিত হয়ে আলোর বিচ্ছুরণ ঘটায়। এখন এই লুসিফেরিন পদার্থটা যদি আমরা তামাক গাছের পাতায় ব্যবহার করি তাহলে আলো বিচ্ছুরিত করবে। রাতের বেলা অন্ধকার স্থানে এরা আলো জ্বলবে, তখন সুন্দর লাগবে, সেই গ্রামটা দেখতে সুন্দর লাগবে যে গাছগুলা লাইট জ্বলতেছে। তাহলে আমাদের অপশনে যেটা ছিল যে জোনাকি পোকার দেহের লুসিফেরিন, এই যে বইয়ের থেকে কিন্তু, বইয়ের লাইন, লুসিফেরিন। এই লুসিফেরিন রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে কোন ফসলে প্রতিস্থাপন করা হয়েছে? তামাক। এই যে বইতে আছে, বই, এই যে তামাক। ঠিক আছে। তো আমি আবারও বলবো, বায়োলজি ভালোভাবে রিডিং দাও। আর কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন কিন্তু রিপিট হয় না। আমি যতটুকু জানি যে চিটাগং ইউনিভার্সিটিতে রিপিট হয়, তাও মনে হয় এই বছর অনেক কমই রিপিট হয়েছে। আর রাজশাহী ইউনিভার্সিটিতে তেমন রিপিট হবে না। তো বইটা রিডিং দেওয়া বেটার। আমি জাস্ট দেখাই দিচ্ছি বইয়ের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এবং তোমরা কোনগুলা পড়বা, কোন টপিক গুলা পড়বা। এই প্রশ্ন হুবহু মুখস্থ করে কোনো লাভ নেই, কিন্তু এই টপিকটা তুমি যদি পড়ো, অর্থাৎ বইয়ের রিডিং থেকে টপিকটা যদি পড়ো তাহলে তুমি কমন পাবা। কথা ক্লিয়ার নাকি? এরপর দেখো, থমাস হান্ট মর্গান 1909 সালে প্রথম কোন উদ্ভিদের ক্ষেত্রে ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন? আমরা সবাই জানি ভুট্টা। এটা আছে কোষ বিভাজন অধ্যায়ে। কোষ বিভাজন, এই যে দেখো, এই যে ক্রসিং ওভার একটা অপশন দেওয়া আছে এখানে। ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন, কে দেন? থমাস হান্ট মর্গান। এই কারণে তিনি 1913 সালে নোবেল পুরস্কারও পান। যেহেতু সে নোবেল পুরস্কার পাইছে তার মানে কি, এটা একটা অনেক বড় আবিষ্কার। সো এরকম বড় বড় আবিষ্কার গুলো করতে হবে। সে কত সালে নোবেল পুরস্কার পাইছে, কে নোবেল পুরস্কার পাইছে, পড়ার দরকার নাই। পড়ার দরকার নাই। কিন্তু যে জিনিসটা আবিষ্কার করার কারণে সে নোবেল পুরস্কার পাইলো, এই যে ক্রসিং ওভার, এই ক্রসিং ওভারটা যে আবিষ্কার করলো, তাহলে কোন উদ্ভিদ আবিষ্কার করলো প্রথম এবং কে আবিষ্কার করলো, এই টপিক গুলা ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ বায়োলজিতে যে জায়গাটাতে দেখবা কোনো সায়েন্টিস্ট নোবেল প্রাইজ পাইছে, কোন সায়েন্টিস্ট নাম পড়বা, কি আবিষ্কার করছিল সেইটা পড়বা। ঠিক আছে। এরপরে হচ্ছে টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন কোষ। আমরা সবাই জানি ইন্টারস্টেশিয়াল কোষ, হাইড্রার ইন্টারস্টেশিয়াল কোষের কারণে টটিপটেন্সি দেখা যায়। আশা করি এটা আমার বইয়ের থেকে দেখাইতে হবে না, এটা সবাই জানো যে হাইড্রার ইন্টারস্টেশিয়াল কোষ থেকে টটিপটেন্সি ক্ষমতা সম্পর্কে জানা যায়। এবং মানে হাইড্রার ইন্টারস্টেশিয়াল কোষটাই কি? টটিপটেন্ট কোষ। এরপর দেখো অপ্রতিসমতা। এই যে প্রতিসমতা না, টপিকটার নাম কি? প্রতিসাম্যতা। এটা 7 স্টার, 7 স্টার ইম্পর্টেন্ট। এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে প্রতিসাম্যতা থেকে প্রশ্ন আসবে না। আমি যখন জাবি ডি এর সাজেশন দিলাম, আমি শুরুতেই দিছিলাম, একেবারে শুরুতে সাজেশনে একদম শুরুতে দিয়ে দিছিলাম প্রতিসাম্যতা, দিয়ে পাশের দিকে একটা স্টার দিয়ে দিছিলাম। পোলাপান যারা পড়ছো তারা ইনশাল্লাহ কমন পাইছো, আর যারা অবহেলা করছো তারা কান্নাকাটি করছো। তো এমন একটা জিনিস যেখান থেকে প্রত্যেকটা ভার্সিটিতে প্রশ্ন আসে, সেই জিনিসটা কি বাদ দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ? তুমি হয়তো ফুল মার্ক পাবে না, কিন্তু এভাবে একটা একটা করে নাম্বার নিশ্চিত করার মাধ্যমে তুমি 25-এ 25টা নাম্বারে নিশ্চিত করতে পারবা। ঠিক আছে, তুমি বলতে পারো যে একটা কমন পায় কি লাভ? একটা না, এভাবে একটা একটা করে অনেকগুলা 25-এ 25টা তুমি কমন পাবা যদি তুমি আমার প্রত্যেকটা সাজেশন ফলো করো। তাহলে দেখো, এটা এখান থেকে না, আমি বই থেকে পড়াই। বইয়ের একদম শুরুতে এটা মানে গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটা কারণ হচ্ছে, এটা একদম বইটা খুললে বইয়ের একদম শুরুতে একটা ইম্পর্ট্যান্ট লাইন, এই কারণে হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, গোলীয় প্রতিসাম্যতা। গোলীয়, এখানে কিন্তু অন্য কিছু পড়ার দরকার নেই, শুধু উদাহরণ। আমরা কি পড়বো? শুধু উদাহরণ, শুধু উদাহরণগুলো পড়বো। ঠিক আছে। তাহলে গোলীয় প্রতিসাম্যতা, এটার উদাহরণ কি? ভলভক্স, রেডিও রেডিওলারিয়া, এটা হচ্ছে হেলিওজোয়া। রেডিওলারিয়া, হেলিওজোয়া, ভলভক্স, এটা আমি মনে রাখতাম। ওই যে হ্যালির ধূমকেতু আছে না, আকাশ দিয়ে যায় যে হ্যালির ধূমকেতু,
ওটা মনে রাখতাম, সে হ্যালির ভলভো রেডিও। এটার কোনো অর্থ আছে কিনা আমি জানি না, আমি এভাবে মনে রাখতাম, হ্যালির ভলভো রেডিও, হ্যালির ভলভো রেডিও, হ্যালির ভলভো রেডিও। মনে করো রেডিওতে বলতেছে যে হ্যালির ধূমকেতু আজকে রাতে দেখা যাবে। এটা তো হচ্ছে 76 বছর পর পর আসে। তো মনে রাখো রেডিওতে বলতেছে যে হ্যালির ধূমকেতু দেখা যাবে, তো হ্যালির ভলভো রেডিও। হ্যালি দিয়ে কি, হ্যালিওজোয়া। ভলভো দিয়ে ভলভোক্স। রেডিও দিয়ে রেডিও লারিয়া। গোলীয় প্রতিসাম্যতা ক্লিয়ার। এরপরে হচ্ছে ওরিও প্রতিসাম্য। আমরা সবাই জানি কি, ওরিও হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। এটা মনে রাখতে পারো যে হাইড্রা সি এর জলে ভাসে। হাইড্রা, আমরা কি জানি হাইড্রা কই থাকে? হাইড্রা কি আমাদের মতো মাটিতে থাকে? না, হাইড্রা কিন্তু পুকুরে থাকে। কিন্তু আমরা মনে রাখি যে এটা সিতে থাকে, সাগরে থাকে। হ্যাঁ, হাইড্রা সি, সি মানে কি সাগর, সি এর জলে ভাসে, জলে ভাসে। তাহলে এগুলা অরীয় প্রতিসাম্য। হাইড্রা, সিতে হচ্ছে সি অ্যানিমন, জলে হচ্ছে জেলিফিশ। এটার ইংলিশ নামগুলো মনে রাখবা, হাইড্রা, অ্যারিওলিয়া, মেট্রিডিয়াম। অন্য কোনো ইংলিশ নাম মনে না রাখলেও এই অরীয় প্রতিসাম্যতার ইংলিশ নামগুলো মনে রাখবা। কি কি? হাইড্রা, অ্যারিলিয়া, এটা হচ্ছে মেট্রিডিয়াম। ঠিক আছে। এরপরে হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। দ্বিঅরীয় প্রতিসাম্য মানে দ্বিঅরীয় প্রতিসাম্য, এটা হচ্ছে টিনোফোরা। এটা যদিও সামনে হচ্ছে সি আছে, কিন্তু এটা কিন্তু টিনোফোরা। হ্যাঁ, দেখা যাচ্ছে? দেখো ক্লিয়ার কিনা। তোমরা সামনে বই নিয়ে বসবা, আর ভিডিওটা পজ করে বই খুলবা, নিজের বই খুলে যে আমি যেগুলা যেগুলা লিখে দিচ্ছি তোমরা নিজেরাও লিখে নিবা। আর নিজের বই থাকলে তো আমার এটা জাস্ট দেখা গেলেই হলো। আমার ক্যামেরা তেমন ভালো না, সেজন্য ঘোলা হইলে তার জন্য দুঃখিত। তো দ্বি ওরিও প্রতিসাম্য এটা হচ্ছে টিনোফোরা, সি দিয়ে তৈরি হয় টিনোফোরা। আর এটা হচ্ছে সিওলো প্লানা, এটা আমরা মনে রাখবো টিসি দিয়ে। কি দিয়ে? টিসি দিয়ে। দ্বি ওরিও প্রতিসাম্য হচ্ছে টিসি দিয়ে মনে রাখবো, টি তে টিনোফোরা, সি তে সিওলো প্লানা। টি তে টিনোফোরা, সি তে সিওলো প্লানা। আর এটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় মানে কি, যে জিনিসটাকে আমরা মাঝখান দিয়ে দুভাগ করে ফেলতে পারবো। মাঝখান দিয়ে এই একটা ভাগ হইলো, এই আর একটা ভাগ হলো। যেমন মানুষ, একটা মানুষ যদি মনে করো এই যে এরকম হয়, সাপোজ আমি জাস্ট একে দেখালাম, এভাবে মাঝখান দিয়ে আমরা দুইটা ভাগ করতে পারি। তাহলে এটা যেরকম এটাও কিন্তু সেই রকমই, একই জিনিস। মানে মানুষকেও দুই ভাগ করলে এই পাশটা যেরকম হবে এই পাশটাও তার তেমনই হবে। তাহলে দ্বিপার্শ্ব কোনটা, এটা সহজে মনে রাখা যায়, প্রজাপতি, মানুষ, ব্যাঙ। ঠিক আছে, প্রজাপতি, মানুষ, ব্যাঙ। দেখো ম্যাটে কতবার আসছে, ম্যাটে কতবার আসছে, ভার্সিটিতে তো আসেই। মানে এমন একটা বছর নাই যে বছরে এইখান থেকে মিনিমাম 10টা প্রশ্ন আসে না। শিফট আছে না, শিফট তো আছে, যে ইউতে আর ইউতে শিফট আছে। তো এমন একটা বছর নাই যে এই টপিক থেকে 10টা প্রশ্ন আসবে না, 10+ এমসিকিউ থাকবেই, প্রত্যেকটা শিফট মিলায়, প্রত্যেকটা ভার্সিটি মিলায়। এরপরে অপ্রতিসম। অপ্রতিসম মানে যেখানে তুমি মাঝখান দিয়ে ভাগ করে, মানে বা যেখান দিয়ে ভাগ করো কোনো মিল পাবা না, দুই পাশ মিলবে না, এটা বাঁকা তারা। বাঁকা তারা কি? স্পঞ্জ, আপেল শামুক। অপ্রতিসম কি? স্পঞ্জ, আপেল শামুক। তো এই উদাহরণগুলো পড়বা, জাস্ট এই 5টা উদাহরণ মুখস্থ করলে কিন্তু পারবা। এরপরে যেটা আছে, কোনটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের উদাহরণ? এটা হচ্ছে অ্যাপোস্ট্যাটিস। এটার একটা নোট দেখাই, ওই নোটটা থেকে সহজে মনে রাখতে পারবা। নোটটা যে কোথায় রাখছি, এই যে। আমি এটা খাতায় লিখতে চাইছিলাম, ভুলে গেছি। মানে খাতায় লেখার আগেই ক্লাসটা আমি রেকর্ড শুরু করে দিচ্ছি। তো আমি বই থেকেই দেখি। এটা হচ্ছে নেটওয়ার্কের বই। হ্যাঁ, নেটওয়ার্কের বই বা রাবি নলেজেও আছে মনে হয়। এখানে কি বলছে, বলছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম উদাহরণ। মেন্ডেলের এই যে এটা হচ্ছে প্রথম সূত্র, এটা কি প্রথম সূত্র, দেখো এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রকে কি কি বলা যায়? মনোহাইব্রিড ক্রস, জনন কোষ বিশুদ্ধতার সূত্র, পৃথকীকরণ সূত্র। এই তিনটা কিন্তু মনে রাখতে হবে, এগুলো এসএসসি, এসএসসি না সরি, এইচএসসি তেও আসে অনেক সময়। প্রথম সূত্র হচ্ছে মনোহাইব্রিড ক্রস, দ্বিতীয়টা হচ্ছে জনন কোষ বিশুদ্ধতার সূত্র। মানে প্রথম সূত্রেরই এক একটা নাম, মনোহাইব্রিড ক্রস, জনন কোষ বিশুদ্ধতার সূত্র, আর এটা হচ্ছে পৃথকীকরণ সূত্র। আর দ্বিতীয় সূত্রের নামগুলো কি কি? দ্বিলক্ষণ সংকরায়ন, ডাইহাইব্রিড ক্রস, এই দুইটা। ঠিক আছে। এখন এখানে যেটা বলছে, বলছে যে
কোনটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম? তাহলে দ্বিতীয় সূত্র এইগুলা, এই যে এখানে যা যা আছে সেগুলা হচ্ছে ব্যতিক্রম, এখানে যা যা আছে সেগুলো ব্যতিক্রম। তো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি? একটু দাঁড়াও, ফোন আসছে, আমি ফোনটা অফ করে নিই। হুম, এবার দেখো, ফোন আসছিল তো আমি একটু অফ করলাম। দেখো, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে পরিপূরক জিন আর প্রকট এবং দ্বৈতপ্রচ্ছন্ন, আহ, দুইটা। তাহলে এখানে আছে হচ্ছে অ্যাপিস্টেটিস। দ্বিতীয় সূত্রের এই যে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে অ্যাপিস্টেটিসের দুই প্রকার। দেখো, দ্বিতীয় সূত্র কি? পরিপূরক জিন, অ্যাপিস্টেটিস, প্রকট আর প্রচ্ছন্ন। অর্থাৎ দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম তিনটা। একটা হচ্ছে পরিপূরক জিন, প্রকট প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস, এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস। তাহলে অ্যাপিস্টেটিস এটা কি? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। আর প্রথম সূত্রের ব্যতিক্রম দেখো, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজি। তোমাকে সবগুলো মনে রাখতে হবে না, তুমি দেখো এখানে ছয়টা আছে, 1 2 3 4 5 6, তুমি যে কোনো তিনটা মুখস্থ রাখবা। মনে করো তুমি প্রথম সূত্রটা মুখস্থ রাখলা, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজি। আমার কাছে প্রথমটা সহজ লাগে, এর জন্য বলতেছি। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজি। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজি। তাহলে এই তিনটা যদি মনে রাখো, তাহলে আসছে মনে করো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনগুলো। তাহলে এই যে অসম্পূর্ণ প্রকটতা, এটা কি? প্রথম সূত্রের ব্যতিক্রম, এই জন্য এটা কাটা। সমপ্রকটতা, এটাও কি? প্রথম সূত্রের ব্যতিক্রম, কাটা। লিথালজিন, এটাও প্রথম সূত্রের ব্যতিক্রম, কাটা। তাহলে দ্বিতীয় সূত্রে বাকি থাকে কি? অ্যাপিস্টেটিস। অ্যাপিস্টেটিস এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। এগুলো ছিল হচ্ছে আহ 2022-23 শিক্ষাবর্ষের শিফট 2, অর্থাৎ দ্বিতীয় শিফটের জীববিদ্যা এবং গণিত অংশের শুধু জীববিদ্যার সলভ। আমরা এর পরে ক্লাসে, যে এখানে শুধু জীববিদ্যা আছে, অর্থাৎ এই যে এখানে এরপরে হচ্ছে গণিত, এই যে এগুলা গণিত গেল, এরপরে যে শুধু জীববিদ্যা, যারা শুধু জীববিদ্যা দাগাবা তার হচ্ছে এগুলা দাগাবা। আর যারা যে বিদ্যা গণিত দুইটাই ভালো পারো তারা এটা দাগাইতে পারো, আর যারা শুধু গণিত ভালো পারো তারা শুধু গণিত দাগাবা। এই যে এখানে শুধু গণিত আছে, তারা এই শুধু গণিত দাগাবা। শুধু গণিত হচ্ছে এই যে এখানে, এই যে শুধু গণিত আছে, শুধু গণিত দাগাবো। তো তিনটা ক্যাটাগরি থাকবে, যে কোনো একটা দাগাতে পারবে। তো আমি এই জীববিদ্যা প্লাস গণিত অংশের জীববিদ্যা গুলা দেখাই দিলাম। এরপরে এই যে এখানে যে শুধু জীববিদ্যাটা আছে, আমি এটা নিয়ে ক্লাস করব। বইয়ের কোন জায়গা থেকে আসছে, কোন টপিক থেকে আসছে, ভালোভাবে দেখাই দিব। আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে যে বইয়ের কোন জায়গা থেকে বারবার বারবার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর সবাই হচ্ছে পেজে ফলো দিবা, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার তো করবাই। কারণ আমি যদি কমেন্টে দেখি যে কেউ বলে নাই আমাকে নেক্সট ক্লাস দিতে, তাহলে আমি নেক্সট ক্লাস দিব না। আমি এরকম, আমাকে বলতে হবে যে আপু নেক্সট ক্লাস দেন, আমাদের নেক্সট ক্লাস দরকার, তাহলে আমি দিব। না হলে আমি মনে করব তোমরা হয়তো অন্য কারোর কাছে পড়ো, সে আরো ভালো পড়াচ্ছে, বা তার পড়া তোমরা বুঝো, তোমার ভালো লাগে, তো তুমি তাহলে ওখানেই পড়বা। মানে আমি তাহলে অন্য কিছু করব, যখন আমি দেখবো যে আমার এই কাজটা মানুষের পছন্দ হচ্ছে না, তখন আমি অন্য কিছু করার ট্রাই করবো। ঠিক আছে, আর যদি আমি দেখি যে সবার পছন্দ হচ্ছে, সবাই আমার ক্লাস চায়, তখন আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ আজ রাতেই পেয়ে যাবো। ঠিক আছে, তো খুদা হাফেজ, আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালোভাবে পড়াশোনা করো, রোজা রাখো, আর আমার জন্য দোয়া রেখো।